যে এই ধরনের যুদ্ধ তো অনাকাঙ্ক্ষিত সাধারণভাবে বললেই বলা যায়। কিন্তু কিছুদিন ধরে আমেরিকা এবং তার বর্তমান প্রেসিডেন্ট তিনি একটা পাগলা ঘোড়ার মতো বিশ্বজুড়ে যে তথাকথিত যে দাপটের ভূমিকা নিচ্ছেন, যেটা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রীকে যেভাবে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়া হলো, এখানে হত্যাযজ্ঞ সংগঠিত করা হলো, এবং ইরানে তার যে এখনকার প্রধান ধর্মীয় নেতা যেভাবে তাকে এবং তার পরিবারের অন্যদেরকে হত্যা করা হলো এবং যেভাবে হামলা করা হলো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না পজিশন। আর এইখানে তো আমরা জানি ইসরায়েল নানাভাবে অনেক দিন ধরে যে সরাসরি হুমকি দিয়ে আসছিল, এবং এই হুমকির পেছনের মূল তো নায়ক আমেরিকা, এবং এই খামেনি তাকে হত্যা করা সহ অন্যান্য বিষয়, তার যে বেঁচে থাকার অধিকার নেই, এই কথা কিন্তু তারা সরাসরি বলছিল। আর ওই অঞ্চল জুড়ে আপনি সৌদি, ইসরায়েল তো বটেই, অন্যান্য জায়গায় মার্কিন যে ঘাঁটিগুলো আছে, এরা এই আক্রমণ পরিচালনার ক্ষেত্রে একটা প্রধান ব্যবহার করছে কিন্তু এই জায়গাগুলোতে। সুতরাং নিশানা তাদের ওই জায়গায় তো যাবেই। সেইটা যাওয়ার মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্য। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেনের যুদ্ধের শেষ হয়নি এখনো। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের চলমান শান্তি চুক্তির মধ্যেও বিচ্ছিন্নভাবে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। মিয়ানমার জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির যুদ্ধ চলমান রয়েছে দীর্ঘদিন। এর মধ্যে 26 ফেব্রুয়ারি পাকিস্তান আফগানিস্তানে হামলার পর দু দেশের মধ্যে চলছে আধিপত্যের লড়াই। আর শনিবার অর্থাৎ 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল একসাথে হামলা করে ইরানে। সেই হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, মেয়ে জামাই সহ প্রশাসনের কয়েকজন উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা। বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে বসে নেই ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। আরব আমিরাত, কুয়েত, কাতার, রিয়াদ বিভিন্ন দেশগুলোতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। হামলা পাল্টা হামলার কারণে অস্থির হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এছাড়াও আজ ইউরোপের দেশ সাইপ্রাসেও হামলা চালায় ইরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এখন যুদ্ধের দামা বাড়াচ্ছে। বিশ্বজুড়ে এমন অস্থিরতা কোন দিকে নিয়ে যাচ্ছে পরিস্থিতি? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে পুরো বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। দর্শক, আমরা এই যে যুদ্ধ চলছে বিশ্বজুড়ে বিভিন্ন দেশগুলোতে, আসলে বিশ্বযুদ্ধ বা বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা তৈরি হচ্ছে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের দেশের কিছু সমসাময়িক বিষয় নিয়েও। আমাদের সেই জন্য আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে কি। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডানে আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। রহিন হোসেন প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন আরিফুজ্জামান মামুন, সাবেক সাধারণ সম্পাদক ডিকেপ, কূটনৈতিক প্রতিবেদক দৈনিক আমাদের সময়। আরিফুজ্জামান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম আসলে যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের প্রভাব বাংলাদেশের মতো যে ছোট ছোট দেশগুলো আছে তাদেরও অবস্থা কি হবে, এই বিষয়গুলো একটু আমাদের আসলে উদ্বেগ বাড়িয়েছে পুরো দেশ জুড়ে। আমি একটু প্রথমে রহিন হোসেন প্রিন্সের কাছে যেতে চাই। রহিন হোসেন প্রিন্স, আমি যেই সব ইন্ট্রোতে ঘটনাগুলো বললাম, যুদ্ধের যুদ্ধগুলো চলমান আছে, এর মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল একসাথে মিলে ইরানে হামলা, এই যুদ্ধগুলো আসলে বিশ্ব কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বলে মনে হয় আপনার? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে ঠিক যে সময় আপনার সাথে কথা বলছি এবং আমাদের কথা দর্শকরা শুনছেন, আমার বিবেচনায় আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি, এবং আগামীতে কোন ধরনের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা আসব, এই ধরনের উদ্বেগ কি বলবো, যে সচেতন মানুষের মধ্যে বিরাজ করছে, এবং এটাই স্বাভাবিক। এবং এটা খুবই ক্ষুব্ধতার মধ্যে আপনার এখানে কথা বলছি। সে ক্ষুব্ধতার একটা বড় বিষয় হলো যে এই ধরনের যুদ্ধ তো অনাকাঙ্ক্ষিত সাধারণভাবে বললেই বলা যায়। কিন্তু কিছুদিন ধরে আমেরিকা এবং তার বর্তমান প্রেসিডেন্ট তিনি একটা পাগলা ঘোড়ার মতো বিশ্বজুড়ে যে তথাকথিত যে দাপটের ভূমিকা নিচ্ছেন, যেটা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রীকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো, এখানে হত্যাযজ্ঞ সংগঠিত করা হলো, এবং ইরানে তার যে এখনকার প্রধান ধর্মীয় নেতা যেভাবে তাকে এবং তার পরিবারের অন্যদেরকে হত্যা করা হলো এবং যেভাবে হামলা করা হলো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, ওই দেশগুলোর অভ্যন্তর মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একটা সার্বভৌম দেশ
ওই দেশের জনগণের উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু এই দুইটা ঘটনাই দেখবেন, অনেক ঘটনার মধ্যে যে এই যে বিশ্বজুড়ে পাগলা ঘোড়ার দাপটের কথা, ট্রাম্পের কথা যেটা বললাম, তার মাথায় হচ্ছে তার রেজিম চেঞ্জ দুই জায়গায় করতে হবে। এবং রেজিম চেঞ্জ খালি করে একটা ডেমোক্রেটিক জায়গা থেকে না, সে হচ্ছে তার তেল সম্পদ, অন্যান্য যে সম্পদ আছে তার ভূমিকায় যেতে হবে এবং তার কথার বাইরে কেউ কিছু করতে পারবে না। সেটা হচ্ছে জেনারেল পজিশন। আর এইখানে তো আমরা জানি ইসরায়েল নানাভাবে অনেক দিন ধরে যে সরাসরি হুমকি দিয়ে আসছিল, এবং এই হুমকির পেছনের মূল তো নায়ক আমেরিকা, এবং এই খামেনি তাকে হত্যা করা সহ অন্যান্য বিষয়, তার যে বেঁচে থাকার অধিকার নেই, এই কথা কিন্তু তারা সরাসরি বলছিল। তার মধ্যে এ ধরনের যে হত্যাযজ্ঞ সংগঠিত তারা করলো, তার মানে পৃথিবী একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। এবং এইটাকে কেন্দ্র করেই আপনি একটু আগেই যেটা বললেন যে পুরো মধ্যপ্রাচ্য শুধু নয়, অন্যান্য অঞ্চলেও যে হামলার ঘটনা ঘটছে, এবং সেটাকে আমি অস্বাভাবিক দেখি না। কারণ ইরানের উপরে যেভাবে হামলা পরিচালনা করেছে, ইরানের শাসক গোষ্ঠী, তাকে নিয়ে সমালোচনা আছে, নানা কথা আছে, অভ্যন্তরেও সেটা আছে। সাম্প্রতিক তাদের যে আন্দোলন, সেখানে তারা একটা ভয়াবহ দমন করেছে, কিন্তু সেটা অন্য আলোচনা। তার মানে তো তাকে এইভাবে কাজটা করা, তো যেভাবে ন্যাক্কারজনক হামলা করা হলো, এটা গ্রহণযোগ্য না। আর ওই অঞ্চল জুড়ে আপনি সৌদি, ইসরায়েল তো বটেই, অন্যান্য জায়গায় মার্কিন যে ঘাঁটিগুলো আছে, এরা এই আক্রমণ পরিচালনার ক্ষেত্রে একটা প্রধান ব্যবহার করছে কিন্তু এই জায়গাগুলোতে। সুতরাং নিশানা তাদের ওই জায়গায় তো যাবেই। সেইটা যাওয়ার মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্য অনিশ্চয়তার মধ্যে। আর সবচেয়ে বড় ব্যাপার এই যে হরমুজ প্রণালী, জি সেইটার মধ্য দিয়ে আমরা সারা বিশ্বের যে তেল এবং অন্যান্য পরিবহন যে জায়গা থেকে ঘটে, সেটা তো একটা ভয়াবহ জায়গায় চলে যাবে। এবং এইটা একটা মনে রাখা দরকার যে বিশ্বে এ ধরনের ঘটনা ঘটলে আপনি যত ছোট দেশ হোক না কেন, তার বাংলাদেশ যত দেরি অবস্থান করুক না কেন, তার অভিজ্ঞতা তো আমাদের এইখানে থাকবে। এবং এই ধরনের অভিজ্ঞতায় যখন অর্থনীতির উপর প্রতিক্রিয়া হবে, মানে আমি বলছি, ও তো যুদ্ধবিগ্রহ, ধ্বংসযজ্ঞ, হত্যাকাণ্ড থাকলো, কিন্তু এই অভিজ্ঞতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের শুধু না, বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ, যাদের অর্থবিত্ত কম। কারণ এইখানে জিনিসপত্র নেই, চাল তেল আসলে, তেল না আসলে তেলের দাম বেড়ে যাওয়া, তার উপর অন্যান্য পণ্য বেড়ে যাওয়া, তার মানে নানা ধরনের অভিজ্ঞতায় জনজীবনকে সংকটাপন্ন করে তুলবে। তার মানে সরাসরি এই আঘাতে যেমন হত্যা, ধ্বংসযজ্ঞ হবে, এই অন্যান্য সাধারণ মানুষের জীবনে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে। এবং ইরানের ঘটনার আমরা তো এখন পর্যন্ত এই যে থামানোর কোনো অবস্থাটা আমরা পরিবেশ পরিস্থিতি দেখছি না। এবং ওইখানে যেভাবে দেখলেন স্কুল ছাত্র, কত প্রায় 150-র উপরে আমরা দেখলাম ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটলো। আর সবচেয়ে বড় তো ওই যে বললাম, তাদের যে প্রধান নেতা, তাকে যে হত্যাযজ্ঞর ঘটনাগুলো, ইসরায়েল এইখানে কোনো তার যে দাপুটে পজিশন, এবং সেইটা সারা বিশ্বে অগ্রহণযোগ্য হলেও তারা এটা করে যাচ্ছে। এবং জাতিসংঘ এক ধরনের ঠুটোর জগন্নাথের মতোই তাদের দায়িত্ব পালন ওই অর্থে কিছুই করছে বলে মনে হয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে ট্রাম্পের যে উন্মাদনা, এই উন্মাদনা যেটা আপনিও আপনার এসে বললেন, সারা বিশ্বে যদি এই যুদ্ধবিগ্রহ ছড়িয়ে পড়ে, তাহলে এটা তো অলরেডি তা পড়ার তো সবই আলামত আমরা দেখছি, আরও সংকটে পড়বে। এইটা একটু বোঝার জন্য খালি বলে রাখি যে এর অভিঘাত অন্যান্য দেশের, সেটা নিশ্চয়ই পরে আলোচনা আমরা হয়তো আজকে এখানে একটু করতে পারি আমাদের দেশের পরিস্থিতিতে। শুধু আরেকটা পয়েন্ট বলি যে এই ধরনের দেশগুলোকে আমরা কিন্তু বহুদিন ধরে বলে আসছি, আমরা বামপন্থীরা আমাদের দল থেকে, একে আমরা বলি একটা সাম্রাজ্যবাদী দেশ। এই দেশ বলতে দেশের সাধারণ জনগণ না, এই যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের পরিচালিত নীতি, সেটা হচ্ছে আগ্রাসী, নিজেদের আধিপত্য বিস্তার, অর্থনীতির আধিপত্য বিস্তার সহ সব কিছু করা। এবং ট্রাম্প এটা কোনো গোপনই রাখে নাই। সে ওই যে দেখেন না, আশপাশের দেশ দখল করা থেকে, কি নিউজিল্যান্ড তাই না, গ্রিনল্যান্ড দখল করা থেকে শুরু করে কানাডা, কি যেটা করছে আর কি। তার মানে দুনিয়ার মোড়লিপনা সম্পর্কে আমরা যা জানি, এর থেকে একটা নতুন ধরনের মোড়লিপনা চলছে। এর বিরুদ্ধে বিশ্ববাসীকে আসলে যার যার দেশে একটা সংগঠিতভাবে সোচ্চার হওয়া ছাড়া, এবং শত শত কোটি মানুষের সোচ্চারিত হওয়া ছাড়া, এবং যারা এই কাজগুলো করবে তাকে এক ঘরে করে ফেলানো ছাড়া আমাদের সামনে একটাই অল্টারনেট ছিল, সেটা আপনি আজকাল পারবো না। আজকে সাম্রাজ্যবাদী যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে, তার বিপরীতে যদি আর একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে পারতাম, সেইটা করতে হবে ইন লং টার্ম। কিন্তু এখনই এদের বিরুদ্ধে সারা বিশ্বের বিবেকবান মানুষকে জাগ্রত হয়ে এটা যে কোনোভাবে এটাকে থামাতে হবে। ধন্যবাদ মীর হোসেন প্রিন্স।